নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শেয়ার মার্কেট প্রো বাংলা। গত সপ্তাহে ফেব্রুয়ারি মাসের এক্সপায়ারি পেরিয়ে এসেছি এবং মার্চ সিরিজ শুরু হয়েছে গত সপ্তাহ থেকে। তো গত সপ্তাহে মার্কেটটা কীভাবে পারফরমেন্স করেছে এবং আগামী সপ্তাহের জন্য কোন কোন গুড নিউজ রয়েছে মার্কেটের জন্য, সেই সব বিষয়ে আলোচনা করব। প্রথমেই দেখে নেব যে মার্কেটটা গত সপ্তাহে কী পারফরমেন্স করেছে। Nifty50 3.58% কারেকশন করছে গত সপ্তাহে। নিফটি নেক্সট 50 2.70%, নিফটি মিড ক্যাপ 3.39%, নিফটি স্মল ক্যাপ 5.27% কারেকশন করছে গত সপ্তাহের মার্কেট থেকে। এদিক থেকে ইন্ডিয়া ভিক্স গত সপ্তাহে 32 পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেছিলো, 32 পয়েন্ট অ্যাকচুয়ালি ক্রস করে গেছিলো। সেই জায়গা থেকে শেষ ট্রেডিং সেশনে কিছুটা কারেকশন করে 26.74 এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। বিএসসি মার্কেটটাও যদি লক্ষ্য করা যায়, বিএসসি মার্কেটে একটা কারেকশন প্রেশার লক্ষ্য করা গেছে। 3.41% কারেকশন হয়েছে বিএসসি মার্কেট। সেন্সেক্স মিড ক্যাপ 2.56% এবং স্মল ক্যাপ 4.68% কারেকশন হয়েছে। স্মল ক্যাপ ইন্ডাইসিস সবথেকে বেশি কারেকশন হয়েছে গত সপ্তাহে, এবং এটাই বারবার বলা হয় যে অ্যাকচুয়ালি কোনো নেগেটিভ নিউজ এই মুহূর্তে যে নিউজটা সবথেকে বেশি মার্কেটকে হ্যাম্পার করেছে, ক্ষতি করেছে, সেটা অবশ্যই রাশিয়া এবং ইউক্রেনের যে কনফ্লিক্ট, সেই নিউজ। তো এই ধরনের যখন নেগেটিভ নিউজ মার্কেটে আসে, মার্কেটে যখন প্রবেশ করে যায়, মার্কেটে যখন প্রভাব ফেলে, তখন সবথেকে বেশি লস হয় স্মল ক্যাপ স্টকগুলোর ক্ষেত্রে। মার্কেট যখন ড্রিভেন বাই দ্য নিউজ, তখন অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস খুব একটা সাপোর্ট করে না, কাজ করে না। কারণ পুরো বিষয়টা প্রত্যেকেরই জানা যে রাশিয়া এবং ইউক্রেন সংক্রান্ত যদি কোনো পজিটিভ নিউজ আসে, মার্কেট এখান থেকে পজিটিভ র্যালি শুরু করবে। এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে কনফ্লিক্ট, সেটা যদি আরও বাড়তে থাকে, যুদ্ধের পরিস্থিতি যদি আরও ভয়াবহভাবে তৈরি হয়, বাকি দেশরাও এসে সেই জায়গায় প্রতিনিধিত্ব করে, তাহলে কিন্তু আরও সংকট আসতে চলেছে মার্কেটের জন্য। তো গত সপ্তাহের শেষ দিনে একটা পুলব্যাক লক্ষ্য করা গেছে মার্কেটে, এবং যেটা লক্ষ্য করা গেছে যে অল ওভার ওয়ার্ল্ডের সমস্ত মার্কেটেই একটা পজিটিভ মোমেন্টাম শেষ ট্রেডিং সেশন থেকে পাওয়া গেছে। নিফটি50 ক্ষেত্রেও তাই 16,658 এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। অনেকটা নিচে নেমে এসেছিলো, সেখান থেকে একটা কারেকশন কিন্তু পাওয়া গেছে নিফটি50তে। এবং নিফটি50 জন্য আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়তো স্বাভাবিকভাবে দেখা যায় না, কারণ মার্কেটটা যেহেতু এই মুহূর্তে নিউজের দ্বারা ড্রিভেন হচ্ছে, নিউজের দ্বারা পরিচালিত হচ্ছে, তাই মার্কেটে মাত্র 10 দিনের মধ্যে 14th of ফেব্রুয়ারি এবং 24th of ফেব্রুয়ারি, মাত্র 10 দিনের মধ্যে একই ধরনের একটা কারেকশন, এবং তার নেক্সট ডেতে একই ধরনের একটা পুলব্যাক মার্কেটে লক্ষ্য করা গেল। ব্যাঙ্ক নিফটি 35,000 লেভেলে এসে পৌঁছে গেছিলো গত সপ্তাহে, এবং সেখান থেকে একটা পুলব্যাকও হয়েছে, প্রায় 1400 পয়েন্টের কাছাকাছি একটা পুলব্যাক হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে 36,500 লেভেলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। 35,000 লেভেলটা ব্যাঙ্ক নিফটির জন্য অবশ্যই একটা যথেষ্ট স্ট্রং সাপোর্ট। কিন্তু আরও একবার ওই একই কথাই বলবো যে মার্কেট এই মুহূর্তে সাপোর্ট অনুযায়ী কাজ করবে না, মার্কেট নিউজ অনুযায়ী কাজ করবে। গ্লোবাল মার্কেটগুলো যদি লক্ষ্য করা যায়, প্রথমে যদি দেখা যায় আমেরিকান মার্কেট 3টি ইন্ডাইসিস, ডাও জোন্স, ন্যাসড্যাক এবং S&P 500, গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশন থেকে, অর্থাৎ 26 ফেব্রুয়ারি, একটা পজিটিভ মোমেন্টামের মধ্যে এসে শেষ করেছে। ঠিক একইভাবে ইউরোপিয়ান মার্কেটও তাই। প্যারিস মার্কেট, লন্ডন মার্কেট এবং জার্মান মার্কেট পজিটিভ জায়গায় এসে শেষ করেছে, এবং বেশ ভালো একটা মোমেন্টাম, 3.59, 3.91, 3.67 পজিটিভ মোমেন্টাম। একমাত্র এশিয়ান মার্কেট থেকে হংকং মার্কেটটা কিছুটা নেগেটিভ জায়গায় এসে শেষ করেছে। বাকি জাপান মার্কেট এবং জাকার্তা মার্কেট, দুটি মার্কেটই 1.95 এবং 1.03% পজিটিভ মোমেন্টামের মধ্যেই শেষ করেছে। অর্থাৎ গ্লোবাল মার্কেটটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে যদি সেরকম কোনো নেগেটিভ নিউজ না থাকে আগামীকাল যখন মার্কেট শুরু হচ্ছে সেই সময়, তাহলে ইন্ডিয়ান মার্কেট পজিটিভ জায়গায় থেকেই ওপেন হবে এবং পজিটিভ একটা মোমেন্টাম লক্ষ্য করা যাবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা পজিটিভ নিউজ, সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে কনফ্লিক্ট চলেছে, সেই কনফ্লিক্টের একটা সমাধান হওয়া বা কনফ্লিক্টের একটা শেষ হওয়া। এবং নেগেটিভ নিউজ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে কনফ্লিক্ট, তা আরও বেড়ে চলা। তো এই মুহূর্তে যা নিউজ আসছে, অ্যাকচুয়ালি মিন্ট পেপারটাতে একটা প্রতিবেদন এলো, সেখান থেকে আমি একটা কার্ড আপনাদেরকে দেখাচ্ছি যে ইউক্রেনের প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি রাশিয়ার সাথে একটা বসে আলোচনার যে বিষয়টা বারবার হয়েছে, যে আলোচনার ভিত্তিতে সমাধান করা, সেই আলোচনার ভিত্তিতে সমাধানের রাস্তায় এগিয়ে এসেছে।
রাশিয়া কী রেসপন্স করে সেটাই দেখার। এবং যদি ইউক্রেন এই জায়গা থেকে এসে বসে আলোচনা করার কথা বলে, তাহলে আমি বলবো ইউক্রেনের এটা আগেই করা উচিত ছিল। কারণ এই কিছুদিন রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ করলো এবং ভাবলো যে অন্যান্য দেশ এসে সাহায্য করবে এবং এই যুদ্ধে নেমে পড়বে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ সম্ভাবনা যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকা এসে ডাইরেক্টলি রাশিয়ার সাথে ফাইট করবে এই জায়গায়। সেই সম্ভাবনা খুবই কম ছিল এবং সেই সম্ভাবনা যথেষ্ট কম আজও অবধি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইউক্রেন যদি এতদিন পর বোধোদয়টা হয় যে আমাদেরকে আলোচনার ভিত্তিতে এটা শেষ করতে হবে, এই কনফ্লিক্ট দূর করতে হবে, তাহলে আমার মনে হয় ইউক্রেনের এটা আগেই করা উচিত ছিল। তো যাই হোক, এগুলো ইন্টারন্যাশনাল পলিটিক্স, এই সম্পর্কে আমার অভিজ্ঞতা সেরকম নয়, আমার যেটা নিজের বক্তব্য সেটাই আমি বললাম। তবুও একটা ভালো নিউজ হচ্ছে যে একটা আলোচনার একটা রাস্তা ওপেন হয়েছে। এবং তার সাথে সাথে আরও একটা বিষয় যেটা লক্ষণীয়, আজ 27 ফেব্রুয়ারি ইউনাইটেড নেশনে আজ একটা স্পেশাল অধিবেশন রয়েছে, যে জায়গায় রাশিয়া এবং ইউক্রেন সংক্রান্ত যে ঘটনা, সেই ঘটনা আলোচনা হবে। তাই সেখান থেকেও কিছু একটা পজিটিভ নিউজ আসতে পারে বা সেখান থেকে কিছু সমাধান সূত্র আসতে পারে, দুই তরফের জন্যই কিছু মেসেজ থাকতে পারে যে, এবং সেই মেসেজ থেকে কিছু সমাধান আসতে পারে। তাই হোপফুল থাকাই ভালো যে কোনো পজিটিভ নিউজ আসবে এবং এই কনফ্লিক্ট আরও এগিয়ে যাবে না, কনফ্লিক্ট দুটো শেষ হবে এবং মার্কেট আবার পজিটিভ র্যালিতে ফিরে আসবে। দুটি স্টক আলোচনা করব, তার মধ্যে প্রথম যেটা আলোচনা করব অ্যাপোলো হাসপাতাল। অ্যাপোলো হাসপাতাল সম্পর্কে একটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং নিউজ আছে, সেটা হচ্ছে অ্যাপোলো হাসপাতাল আইওসি ইন্ডিয়া অয়েল কর্পোরেশনকে নিফটি 50 থেকে সরিয়ে অ্যাপোলো হাসপাতাল নিফটি 50-তে জায়গা করে নিতে পারে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে যে নিফটি 50 রিব্যালেন্সিং যখন হবে, অ্যাপোলো হাসপাতাল নিফটি 50-র মধ্যে ইনক্লুড হতে পারে। তো এই ধরনের নিউজ কিন্তু প্রতি বছর এরকম নিউজ আসতে থাকে। গতবার যেমন ডিমার্ট সম্পর্কে এই ধরনের একটা নিউজ ছিল যে ডিমার্ট ইনক্লুড হতে পারে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল ডিমার্ট যেহেতু ডেরিভেটিভ সেকশনে ট্রেড করে না এখন অবধি, তাই ডিমার্ট ইনক্লুড হয়নি। অ্যাপোলো হাসপাতালের ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা নেই এবং ডাইরেক্ট হেলথ কেয়ার সেক্টর থেকে লিডিং কোম্পানি হচ্ছে অ্যাপোলো হাসপাতাল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাপোলো হাসপাতাল যদি ইনক্লুড হয়, তাহলে আমার মনে হয় ফার্মার সাথে অ্যাপোলোকে এক জায়গায় রাখা ঠিক না। কারণ ফার্মা বিজনেস আলাদা, ডক্টর রেড্ডি ঠিক আছে, ডেভিস ল্যাব ঠিক আছে, কিন্তু অ্যাপোলো হাসপাতাল পুরোপুরিভাবে কিন্তু হেলথ কেয়ার ফ্যাসিলিটি সিস্টেম। তাই হেলথ কেয়ার ফ্যাসিলিটি সিস্টেম বা হেলথ কেয়ার সেক্টর থেকে একটা স্টক আসা, সেটা অবশ্যই নিফটি 50-র জন্য যথেষ্ট ভালো। এবং আমার মনে হয় ইনভেস্টাররা এর দ্বারা প্রভাবিত হবে এবং আমি তো বলবো অ্যাপোলো হাসপাতাল ইনভেস্টের জন্য এই মুহূর্তে খুব ভালো জায়গায় রয়েছে। তাই এটা কিন্তু আমি ট্রেডিং পার্সপেক্টিভ থেকে বলছি না, ইনভেস্টমেন্টের কথা থেকে বলছি। ইনভেস্টমেন্ট করার বেশ ভালো একটা সময় রয়েছে অ্যাপোলো হাসপাতালে। দ্বিতীয় যে স্টকটা আলোচনা করব, ডিকসন টেক। অনেকেই এই স্টকটা নিয়ে হয়তো একটু নেগেটিভলি অ্যাপ্রোচ করেছেন, কারণ স্টকটা অনেকটা বেশি কারেকশন করেছে। 6100-200 লেভেল থেকে কারেকশন করতে করতে 4000 লেভেলে এসে পৌঁছেছে। এখনও কিছুটা কারেকশন করতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমি গতকাল অ্যাকচুয়ালি ইন্ডিয়া টুডে সম্ভবত ইন্ডিয়া টুডেই আমি লিঙ্কটা দিয়ে দেবো। সেই ইন্ডিয়া টুডের আমি অ্যাকচুয়ালি একটা ডিকসন কোম্পানি যিনি সিইও রয়েছেন, তার একটা আমি কথোপকথন শুনছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিকসন কোম্পানির যে ভিশন রয়েছে, লং টার্ম যে পার্সপেক্টিভ রয়েছে, সেটা আমাকে খুব ভালো লাগলো। মানে অ্যাকচুয়ালি এলইডি বাল্ব থেকে শুরু করে তারপর এলইডি স্ক্রিন, তারপর মোবাইলের দিকে এগোচ্ছে এবং তারপর ল্যাপটপ এবং কম্পিউটারের দিকে ডিকসন টেক এগিয়ে যাচ্ছে। তো এইভাবে যদি কোম্পানিটা আস্তে আস্তে গ্রো করে, তাহলে আমার মনে হয় সেই কোম্পানির স্টক ভালো রিটার্ন অবশ্যই দেবে। এবং যে কোম্পানির একটা ভালো লং টার্ম ভিশন রয়েছে, সেই কোম্পানি ইনিশিয়ালি কিছুটা কারেকশন হলেও পরবর্তী ক্ষেত্রে অবশ্যই একটা পজিটিভ মোমেন্টাম লক্ষ্য করা যাবে। পুরোটাই ডিপেন্ড করছে সামনের কোয়ার্টারের রেজাল্টটা কোন জায়গায় হচ্ছে তার উপর। এবং আমি বললাম যে আমি এই ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা যে অবশ্যই সেটা চেক করবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কোন জায়গায় এই মুহূর্তে তাদের ভিশনটা রয়েছে। সো এই মুহূর্তে অবশ্যই নজরে রাখুন ডিকসন টেকনোলজিস, এবং যারা ইনভেস্টমেন্টের কথা ভাববেন তারা একটু একটু করে
ডিকসন টেকনোলজিস নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করতে থাকবেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ।